শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়া রুখতে নতুন অধ্যাদেশ। ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হলে নির্বাচনে অযোগ্য। দেশের মাদ্রাসাগুলো দুর্নীতির অভয়ারণ্য, ব্যবস্থা নিতে শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তারেক রহমান বললেন, জনগণের চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হয়েছে। বিশ্বব্যাংক জানালো ৬টি ঝুঁকিতে দেশের অর্থনীতি, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮%। অতি গোপনীয়তায় সাবের হোসেন চৌধুরীর বাড়িতে ৩ রাষ্ট্রদূত। আলোচনা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। একই সঙ্গে কোনো সরকারি পদেও নিয়োগ পাবেন না। ৬ অক্টোবর রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। ধারাটিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি ৪টি ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হন, তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও সংশোধিত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকার অন্তত ৫০টি মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পেয়েছে মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর। দাখিল ও আলিম মাদ্রাসার দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। তবে তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দুর্নীতি কমছে না। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা আব্দুল ওহাব মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়োগ বাণিজ্য করেছেন প্রায় ৩২ লাখ টাকা। আরবি প্রভাষক মোহাম্মদ আব্দুল হালিম জানান, কম্পিউটার ল্যাব অপারেটর পদে তার ছেলে মোহাম্মদ ফয়সাল নিয়োগ পেয়েছেন। ছেলের নিয়োগ লাভের আশায় তিনি ২০২২ সালের এপ্রিলে অধ্যক্ষকে ৫ লাখ টাকা নগদ দিয়েছিলেন। এর আগে ৪-৫ বার এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মাদ্রাসা অধিদপ্তর জানায়, দেশের ৬৬৫টি মাদ্রাসায় প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল রাখার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও বেশ কিছু মাদ্রাসা আজ অবধি মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল করেনি। এসব মাদ্রাসার মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসা প্রধানের এমপিও স্থগিত করা হয়েছে। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার নুনুজ কালিম মিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তি পাওয়া ছাত্রদের বিপরীতে টিউশন ফি বাবদ সরকারি অর্থ তুলে আত্মসাৎ করা এবং শিক্ষক কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগে গত ২৭ আগস্ট তার এমপিও সাময়িক স্থগিত করা হয়। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মিদি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত ৩১ আগস্ট ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহজপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ হাতেম আলী বিধি বহির্ভূতভাবে ৮ম গ্রেডে গ্রহণ করেছেন। এ কারণে গত ২ সেপ্টেম্বরের চিঠিতে তার এমপিও সাময়িক স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে দেশের পররাষ্ট্রনীতি হবে সবার আগে বাংলাদেশ। আর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে, সেটিকে দেশের মানুষের সিদ্ধান্ত হিসেবে দেখাতে চাইছেন তিনি। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা এখন দিল্লিতে, ১ বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতা চলছে, বিএনপি ক্ষমতায় গেলে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবে কিনা। জবাবে তারেক রহমান বলেন, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। বিবিসি বাংলা জানতে চেয়েছিল, বিএনপি যদি সরকার গঠন করে তখন কূটনীতির ক্ষেত্রে মূলনীতি কি হবে। উত্তরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে ২০২৭ সালের মধ্যে চীনের তৈরি ২০টি জেট-10C যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এতে খরচ হবে প্রায় $২.২০ বিলিয়ন বা প্রায় ২৭,০৬০ কোটি টাকা। এই চুক্তিতে বিমান কেনা ছাড়াও প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট খরচ অন্তর্ভুক্ত থাকবে।
এই ক্রয় 2025-26 এবং 2026-27 অর্থ বছরের মধ্যে সরাসরি সরকারের সঙ্গে সরকারের চুক্তির ভিত্তিতে সম্পন্ন হতে পারে। পরিশোধের অর্থ 10 অর্থ বছরে অর্থাৎ 2035-36 অর্থ বছর পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়া হবে। সম্প্রতি এই যুদ্ধবিমান আলোচনায় আসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়। পাকিস্তান তখন দাবি করেছিল যে তারা চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারত সরকার তখন এই দাবি অস্বীকার করেছিল। চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়ে 4.8% পৌঁছাবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সাময়িক হিসাবে গত অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় 3.97%, আর চূড়ান্ত হিসাবে তার আগের অর্থ বছরে ছিল 4.22%। 7 অক্টোবর মঙ্গলবার বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির উপর হালনাগাদ প্রতিবেদন বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এমন পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়, মূলত মূল্যস্ফীতি হ্রাস ও বেসরকারি ভোগব্যয় জোরদার হওয়ার ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে বিনিয়োগ মন্থর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোর অধীনে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকবে বলে রপ্তানি প্রবৃদ্ধি শক্তিশালী থাকার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, আমদানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য পুনরায় ঘাটতিতে পরিণত হতে পারে। রাজস্ব আয় বৃদ্ধিতে সংস্কারমূলক পদক্ষেপে বাজেট ঘাটতি জিডিপির 5%-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। সংস্কারের ফলে ভর্তুকি প্রদানের হার ধীরে ধীরে কমে এলেও সুদ পরিশোধের সঙ্গে মিলিয়ে এটি মোট চলতি ব্যয়ের 50%-এর বেশি অংশ দখল করে থাকবে। সরকারি ঋণ 2026-27 অর্থ বছরের মধ্যে জিডিপির প্রায় 41.7% পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের ঋণ সংকটের ঝুঁকি নিম্ন থেকে বেড়ে এখন মধ্যম পর্যায়ে উন্নীত হয়েছে। আমানতকারীদের আস্থা রক্ষায় 5টি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একটি ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আনছে। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মিলে এ প্রস্তাব গৃহীত হয়েছে এবং প্রশিক্ষিত প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশীয় অর্থনৈতিক স্থিতিশীলতা ও সেবার ধারাবাহিকতা রক্ষায় একটি বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। এই মার্জার টার্গেটেড 5টি ইসলামী ব্যাংক একীভূত হলে 2 লাখ টাকার কম আমানতকারীরা সবার আগে তাদের আমানত ফেরত পাবেন। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল যোগান দেওয়া হলেই এসব আমানতকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 2 লাখ টাকা বা তার কম আমানত যাদের, তারা একবারে পুরো টাকা তোলার সুযোগ পাবেন। বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক ঋণ পরিশোধের শর্ত পূরণে পর্যাপ্ত রিজার্ভ নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও $104 মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন কেনা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা 8টি ব্যাংক থেকে প্রতি ডলার 121 টাকা 78 পয়সা থেকে 121 টাকা 80 পয়সা দরে ডলার কিনেছে। এ নিয়ে চলতি অর্থ বছরে নিলাম পদ্ধতিতে মোট $1981 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। অথচ 2024-25 অর্থ বছর পর্যন্ত গত 3 বছরে কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি, সার ও খাদ্য আমদানির জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে $25 বিলিয়ন বেশি বিক্রি করেছে। চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন 3 মার্কিন বিজ্ঞানী। কোয়ান্টাম মেকানিক্সকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে তারা এই পুরস্কার পেলেন। এই 3 জন হলেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভরেট এবং জন এম মার্টিন্স। কোয়ান্টাম মেকানিক টানেলের আবিষ্কার করে তারা পুরস্কৃত হয়েছেন। তাদের আবিষ্কার বলছে, সাধারণভাবে ছেদনযোগ্য নয় এমন বাধা অতিক্রম করতে সক্ষম কোয়ান্টাম পার্টিকেল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী অতি গোপনে স্ক্যান্ডিনেভিয়ান 3টি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। ওই রাষ্ট্রদূত হলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকো নারাল গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিন্ডাস রাগনারউইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্সমলার।
6 অক্টোবর রাজধানীর গুলশানে সাবির হোসেন চৌধুরীর নিজ বাসভবনে দুপুর 2:55 শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত প্রায় 2 ঘণ্টা এ বৈঠক হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র। বৈঠকে সাবির চৌধুরীর কাছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চেয়েছেন। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তার বাণিজ্য হুমকি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আনার মূল কারণ। তিনি বলেন, তার বিতর্কিত শুল্ক নীতি 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের কারণে এখন শান্তির মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে স্বীকৃত এবং এ থেকে ওয়াশিংটন শত শত বিলিয়ন ডলার উপার্জন করছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আমার কাছে শুল্ক আরোপের ক্ষমতা না থাকত তাহলে 7টি সম্ভাব্য যুদ্ধের মধ্যে অন্তত 4টিতে এখনও আগুন জ্বলত। খানাখন্দ ও দীর্ঘ যানজটে দুর্ভোগ চরমে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ। জেলার আশুগঞ্জ থেকে খাটিহাতা মোড় পর্যন্ত সড়ক যানজটের রেড জোন। এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 24 ঘন্টারও বেশি। দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের গণপরিবহনের যাত্রী ও সংশ্লিষ্টদের। খানাখন্দের কারণে প্রতিদিনই দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। এ অবস্থায় 8 অক্টোবর সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাউজুল কবির খানের এই মহাসড়ক পরিদর্শনের কথা রয়েছে। তাই তোড়জোড় করে চলছে খানাখন্দ ভরাটের কাজ। এই মহাসড়কের নিয়মিত যাত্রীরা বলেন, ভিআইপি কেউ এই সড়ক দিয়ে আসার খবর হলে তখন কোনোভাবে জোড়াতালি দিয়ে যান চলাচলের উপযোগী করে তোলা হয়, কিন্তু কয়েকদিন পরই আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। রাজধানীর মগবাজার এলাকায় বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের স্থানীয় যুবদল নেতাকর্মী বলে পরিচয় দিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা ভয়ভীতি দেখিয়ে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ভয়ে তারা মগবাজারে একটি ব্যাংকের বুথ থেকে 80,000 টাকা তুলে দেন। এছাড়া 20,000 টাকার একটি চেকে সই করতে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা গ্রিনওয়ের একটি ফ্ল্যাটে। রোববার এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদের স্ত্রী তানজিন হামিদ। চলতি বছর টি-20তে বাংলাদেশের ছক্কা মারার আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর 122 ছক্কা ছিল এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ। এবছর সেই রেকর্ড অনেক আগেই ছাড়িয়েছে দলটি। এখন পর্যন্ত 24 ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে 171 ছক্কা। এই সংখ্যায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন 2 নম্বরে। শীর্ষে পাকিস্তান, 26 ম্যাচে তাদের ছক্কা 190, 3-এ ওয়েস্ট ইন্ডিজ, 4-এ অস্ট্রেলিয়া আর 5-এ ইংল্যান্ড। এবছর অন্তত 100টি ছক্কা মেরেছে শুধু এই 5 দলই। 7 নম্বরে ভারত, 12 ম্যাচে তাদের ছক্কা 94। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।